নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা সরাসরি ফোন করতে চেয়েছেন একদম ফোন করুন। দেখুন, ফোন করার জন্য যে দুটি নাম্বার রয়েছে গ্লোব টিভির পর্দায়, একদম ফোন করতে পারেন। দুটি নাম্বারে একটি মাত্র প্রশ্ন করুন, আমি তার উত্তর দেব। আর আমার দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক হচ্ছে বিবাহ। বিবাহের জন্য অনেকের দেখাশোনা চলছে। এবার দেখাশোনাতে বহু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাজ হচ্ছে না, অর্থাৎ সেটা বিবাহ রূপে পরিণত হচ্ছে না। কোনো তরফ থেকে যদি জাতিকা আপনার সন্তান হয়, অর্থাৎ পাত্রী যদি আপনার কন্যা যদি পাত্রী হয়, তো সেক্ষেত্রে তার পছন্দ হচ্ছে না বা তার যাকে পছন্দ হচ্ছে সে তাকে পছন্দ করছে না। অটোমেটিক্যালি আপনার যদি সন্তান থাকে অর্থাৎ পুত্র, তাহলে সেক্ষেত্রে সে যাকে পছন্দ করছে সেই মেয়ে তাকে পছন্দ করছে না, আর তার যাকে পছন্দ নয় তাকে সে পছন্দ করছে। আলটিমেট বিয়ের জায়গাটা ঠিক মতো দাঁড়াচ্ছে না। তাহলে বিবাহের ক্ষেত্রে প্রথম কোন জিনিসটাকে দেখতে হয়? কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে বিবাহের জন্য যে গ্রহ প্ল্যানেটারি পজিশন লাগে, তার জন্য পুরুষদের জন্য লাগে শুক্র গ্রহ এবং মহিলাদের জন্য লাগে মঙ্গল গ্রহ। তাহলে মহিলাদের জন্য মঙ্গল গ্রহের অবস্থান যার জাতচক্র অনুযায়ী দেখতে হবে, অর্থাৎ রাশিচক্র বা জাতচক্রে মঙ্গল গ্রহে কোন জাতিকার অবস্থান কিরকম, জন্মকালীন কিরকম অবস্থায় আছে। প্রথমে বলে দিই মাঙ্গলিক দোষ মহিলাদের উপর কিভাবে বর্তায়। যে মঙ্গল গ্রহ যদি লগ্ন থেকে লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, তাহলে মঙ্গল গ্রহের একটা পীড়ন ভাব থাকে। এক্ষেত্রে যদি বলা যায় লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বা নবম ভাবেও যদি মঙ্গলের অবস্থান হয়, তাহলে সেক্ষেত্রে ভাগ্য ভাবটাকে ডিস্টার্ব করলো এবং শ্বশুর বাড়ির ভাবটাকেও ডিস্টার্ব করলো। তাহলে বিবাহ মানে একটা ভাগ্য, নতুন ভাগ্যে যাওয়া, অর্থাৎ নতুন গৃহে যাওয়া, ভাগ্য পরিবর্তন। তাহলে সেই জায়গাটাও ডিস্টার্ব হলো। অফিসিয়ালি শাস্ত্র মতে মাঙ্গলিক দোষ বর্তাচ্ছে না, ঠিক কথা, কিন্তু মঙ্গল গ্রহের এই অবস্থানে কিন্তু প্রথম বাধা আসে দ্বিতীয় বা নবম স্থানে যদি থাকে, তাহলে সরাসরি মাঙ্গলিক দোষ না হলেও বিবাহে বাধা সৃষ্টি করে, একদম 100%। এটা জাতিকার ক্ষেত্রে চন্দ্র সাপেক্ষে দ্বিতীয় নবমে যদি মঙ্গল থাকে এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় নবমে মঙ্গল থাকে। আর পুরুষদের ক্ষেত্রে আসে লগ্ন সাপেক্ষে যদি দ্বিতীয় নবমে মঙ্গল থাকে, তাহলে এক্ষেত্রে তো আসবেই। আরেকটিকে দেখতে হয় শুক্র। শুক্র গ্রহটি কোন কারণে, শুক্র গ্রহটি যদি তুঙ্গি অবস্থায় না থাকে বা শনি গ্রহটি তুঙ্গি অবস্থায় না থাকে, তবে শুক্র শনির কম্বিনেশনে বিবাহ বা বিবাহিত জীবন শুভকর হয় না। যদিও শুক্র শনি সেম গ্রুপের প্ল্যানেটস হলেও শুক্র বা শনির একত্রিতভাবে একই ঘরে অবস্থান, সেই অবস্থানগত কারণে পুরুষদের জন্য এই সমস্যা হয়, বিবাহে বাধা সৃষ্টি করে। তাহলে কি বললাম? মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবমে যদি মঙ্গল থাকে রাশি এবং লগ্ন সাপেক্ষে, আর পুরুষদের ক্ষেত্রে কি থাকে? লগ্ন সাপেক্ষে দ্বিতীয় নবমে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে শনি শুক্র যুক্ত অবস্থায়, যদি শুক্র তুঙ্গি না থাকে এবং শনি তুঙ্গি না থাকে। সাধারণত শুক্র যদি তুঙ্গি থাকেও এবং শনি যদি সেই স্থানে ছোট ডিগ্রি প্রাপ্ত হয়, অর্থাৎ প্রথম 15 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 5 ডিগ্রি বা 10 ডিগ্রি শুক্র তুঙ্গি হয় মিনে, সুতরাং সেখানে 5 ডিগ্রিতে যদি শুক্রের অবস্থান হয়, শনির অবস্থান হয়, সেক্ষেত্রে কিন্তু শুক্র শনি কম্বিনেশনে ভালো ফল দেবে। ওয়ারাস সেক্ষেত্রে যদি বিচার করা যায় শুক্র তুলাতে গিয়ে শনি তুঙ্গি হয় এবং সেটা শুক্রের স্বক্ষেত্র, সুতরাং ওই স্থানে সবসময় ভালো ফল দেবে। সুতরাং কোনো ব্যক্তির, কোনো পুরুষ মানুষের শুক্র শনি যুক্ত অবস্থায় যদি ওখানে অবস্থান করে, তাহলেই কিন্তু এই ফলাদেশ আসবে। এক্ষেত্রে সমস্যা থাকবে না, নচেত এই সমস্যা কিন্তু তৈরি হবে। তাহলে বিবাহের ক্ষেত্রে বাধা কাটানোর জন্য অনেকে অনেক কিছু বলবে, এ আছে, তা আছে, কালসর্প আছে, ও আছে। বিবাহে বাধা কাটানোর জন্য মূলত শুক্র শনির কম্বিনেশন পুরুষ জাতক এবং মঙ্গল গ্রহের অবস্থান, এবং মহিলাদের ক্ষেত্রে লগ্ন এবং চন্দ্র সাপেক্ষে মঙ্গল গ্রহের অবস্থান দেখতে হয়। এই অবস্থানগত ফলে প্রথম পীড়িত হচ্ছে কোন অবস্থা থেকে, কোন দশা দিয়ে থাকে।
যদি সেই অবস্থায় লগ্নপতি বা রাশি অধিপতির দশা থাকে, মহাদশা বা অন্তর্দশা, এবং সেই মহাদশা অথবা অন্তর্দশা যদি শুভ গ্রহে মানে অবস্থান যুক্ত হয়, অর্থাৎ অন্তর্দশা ধরুন যে কোনো একটা লগ্ন সাপেক্ষে লগ্নপতির অন্তর্দশা চলছে, তাহলে সেই অন্তর্দশার যে মহাদশা থাকবে সেই মহাদশা সেই অন্তর্দশা অর্থাৎ লগ্নপতির মিত্র হতে হবে। তাহলেও কিন্তু সেই যতদিন দশা থাকবে সেই দশাকালীন কিন্তু এই সমস্যাটা আসবে না। এটা সাময়িক, ফিক্স নয়। যদিও এই ভাগ্যস্থান ড্যামেজ যদি হয় তাহলে এই দশাকালীন ভাগ্যস্থানকে পীড়ন দেবে না, অর্থাৎ বিবাহের বাধা কাটবে, কিন্তু যেই দশা অতিক্রান্ত হয়ে গেল তখন আবার সাংসারিক অশান্তি শুরু হবে। তাহলে এই রকম অবস্থানগত যদি অবস্থান হয় তাহলে তন্ত্র ক্রিয়া দ্বারা কিভাবে দোষ খণ্ডন করতে হবে আগে আমি কলার বন্ধুকে বলছি, তারপর আসবো তার বিস্তারিত আলোচনা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের নাম কি? কি নাম? আদিত্য পাল। জন্ম তারিখ বলো মা আদিত্যর। 26 18/5/2006। ওকে, টাইম বলো, জন্ম সময়। জন্মস্থান? আচ্ছা, বুধবার রাত্রে বাংলা মতে এবং বৃহস্পতিবার জন্মবার কি ইংলিশ মতে? এখানে যেটা দেখতে পাচ্ছি ওর কুম্ভ লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম। প্রশ্ন করো মা, কি নিয়ে প্রশ্ন? এডুকেশন। 2005 সালে জন্ম যদি হয়, এখন বর্তমানে দেখতে পাচ্ছি যেটুকু ওর 19 বছর বয়স, তাই তো? 1 মিনিট, হ্যাঁ সরি 2006 সালে, তাহলে 18 বছর বয়স হচ্ছে। এখন কি পড়াশোনা এইচএস দিয়েছে? সামনের বছর এইচএস দেবে। কি স্ট্রিম নিয়েছে? সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কি স্ট্রিম আছে ওর? কমার্স। আচ্ছা, এখন প্রশ্ন তোমার পরীক্ষা কিরকম যাবে এইচএস, এটা নিয়ে তোমার প্রশ্ন, তাই তো? ঠিক আছে। এখানে যেটা দেখতে যাচ্ছি ধনু রাশির জাতক জাতিকা, ধনুর নক্ষত্র পড়েছে, উত্তরাষাঢ়া নক্ষত্র অবস্থান করছে, তার সাথে সরাসরি মঙ্গলের যোগ রয়েছে। এই অবস্থা থেকে যদি বিচার করা যায় তাহলে সেক্ষেত্রে বুধের অবস্থান, রবি বুধ যুক্ত একত্রের অবস্থা, এটা বুধাদিত্য যোগটা হলো শুভকর বুধাদিত্য যোগ এখানে, এবং শুক্র এখানে এই স্থানে তুঙ্গি রাহু যুক্ত অবস্থান করাতে, বৃহস্পতি বক্রী থাকাতে এই জায়গাটা ডিস্টার্ব হলো, এবং লগ্ন সাপেক্ষে সপ্তম পতি পঞ্চমে মঙ্গল থাকাতে রবি চতুর্থ শুক্র যুক্ত। পড়াশোনায় তো ছেলে ছোটবেলায় খুব ভালো ছিল, বড় হতে হতে কি খারাপ হলো পড়াশোনাটা ওর? যত বয়স অল্প ছিল পড়াশোনায় মেরিট বেশি ছিল, যত বয়স বাড়লো মেরিটটা কমে গেল, তাই না? তা কারুর সাথে কি যোগাযোগ করেছিলে কোনো জ্যোতিষীর সাথে? কেন কেন করনি? কেন? এর জন্য শুধু ছেলে দায়ী নয় মা, তোমরাও দায়ী। ওই যে বলি জ্যোতিষীর কাছে ফোনে জেনে যাবে, আর জানবে তো ঠিক আছে, জানলে কি সমস্যা মিটবে? ছেলেটার তো ভালো করতে হবে। তাই এটা উচিত ছিল তোমার, ছেলের যখন এরকম প্রবলেম হচ্ছে জ্যোতিষীর সাথে যোগাযোগ করা। এর প্রতিকার দরকার ছিল 2022 সাল থেকে, 2022 সাল থেকে প্রতিকারের দরকার ছিল। মাধ্যমিক পরীক্ষা 2025-এ তো, উচ্চ মাধ্যমিক। খুব ভালো রেজাল্ট হবে না মা, খুব ভালো রেজাল্ট হবে না। আপ টু 2026 অব্দি খুব খারাপ সময়, ঠিক আছে? জয় মা তারা। বুঝলাম না। দেখো মা, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এতদিন করনি কেন? বক্তব্য ছেলেটার ভালো যোগ, হরোস্কোপ খুব ভালো, ছেলেটার হরোস্কোপ খুব ভালো, বুধাদিত্য যোগ অবস্থান করছে, সরকারি চাকরি বাধা, মঙ্গলের অবস্থান শুভকর জায়গায়, শনি মধ্যম প্রকার, সমস্ত কাজই করে, কিন্তু কাজে একটু লেথার্জি রয়েছে, একটু দেরিতে কাজ করে, কিন্তু সব কাজই করে। আমি ঠিক বলছি তো? তাহলে এত কিছু যখন বলে দিচ্ছি তখন বুঝতে পারছি না? শুক্র তুঙ্গযুক্ত রাহু অবস্থায় এই ছেলেটি ইঞ্জিনিয়ার হতে পারত, শুধু তোমাদের ভুল ডিসিশনে ও কমার্স লাইনে গেল।
কারণ ওর মেরিটটা কমে যাচ্ছিল যত দিনকে দিন। যখনই ক্লাস 8-9 এর পর থেকে কমতে আরম্ভ করেছিল, উচিত ছিল যোগাযোগ করা। 2022 সাল যখন খারাপ সময়, তার আগে থেকে গ্রহ ইন্ডিকেশন দেবে। হরোস্কোপ ভালো, কিন্তু সেই সময়টা ভালো না। 2022 থেকে 2026 ছেলের জন্য খারাপ সময়, 4টে বছর। হরোস্কোপ ভালো, এর জন্য দায়ী কিন্তু ছেলে নয়, এর জন্য দায়ী তোমরাও দায়ী। তার কারণ যখন থেকে ওর পড়াশোনাটা ডিটোরিয়েট করে, মনোযোগটা যখন কমতে আরম্ভ করে, তখনই উচিত ছিল কারোর সাথে যোগাযোগ করা। আমি বলছি না যে আমি একমাত্র লোক, আরো অনেক লোক গ্লোব টিভিতে অনুষ্ঠান করেন, অন্যান্য টিভি চ্যানেল রয়েছে, যাকে পছন্দ তার কাছে যাবেন। কিন্তু যখন সমস্যা হবে, একটা ছেলেটার ফিউচারটা অন্যদিকে ঘুরে গেল, এই না যে কি হবে, কমার্সে কিন্তু খুব ভালো সাকসেস আসবে না ওর, একদম পরিষ্কার বলে দিলাম। কমার্সের যে লাইন হয়, কমার্সে ধরুন হাই স্ট্যান্ডার্ডে ওঠার জন্য যা যা প্ল্যানেটারি পজিশন লাগে, সেই অনুযায়ী কিন্তু খুব ভালো নয়। ছেলের এম কি, টার্গেট কি জীবনের, জিজ্ঞেস করেছেন ওকে কোনোদিন? তাহলে বুঝতে তো পারছেন মা, ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যায়, কমার্স থেকে কি আর আসা যায়? অনেক ভুল করেছেন মা, এটা ইঞ্জিনিয়ারিং হরোস্কোপ, ভালো ইঞ্জিনিয়ার হতো ছেলেটা, কিন্তু আপনাদের নেগলিজেন্সিতে 4টে বছর খুব খারাপ সময়। এইচএসও খুব ভালো হবে না, ঠিক আছে, একদম পরিষ্কার বলে দিলাম। জয় মা তারা। মনে ব্যথা লাগলেও কিছু করার নেই, যেটা দেখতে পাচ্ছি। এই যেমন আমি আগে অন্য একটা টিভিতে যখন অনুষ্ঠান করলাম, একজন বলল যে জন্মাষ্টমী থেকে তার একটা পরীক্ষা শুরু হচ্ছে, তা আমার ডেট অফ বার্থ দেখে বলুন। তা আমি তাকে আশীর্বাদ করলাম যে ডেট অফ বার্থ দেখার দরকার নেই, ডেট অফ বার্থে খারাপ বেরোলে খারাপই বলবো না, সেলে আমার আশীর্বাদ থাকলো যাতে পরীক্ষা ভালো হয়। আমি সমস্ত মানুষকে সহযোগিতা করি, কিন্তু একটাই কথা, ফোন করবেন সে যাকে, আমি ফ্রি কনসালটেন্সি দিতে বসছি গ্লোব টিভির পর্দায়, কোনো ফিজ নিই না, বিনা পয়সায় আপনাদের দিচ্ছি। কিন্তু বিনা পয়সার সাজেশন না একটু তেতো হয়, ফোকটে পাওয়া জিনিস তো মানুষ মানতে চায় না, স্বাভাবিক কথা। আর যখন সেইটাই আমার চেম্বারে এসে সাজেশনটা নেবেন পয়সা দিয়ে, তখন সেটা মানবেন, কারণ ফিস খরচা করেছেন তো, আমার জ্যোতিষ ফিসটা তো লাগবে। বিনা পয়সার সাজেশন কেউ নিতে চায় না, এটাই বাস্তব। যখন সমস্যা হচ্ছে তখন সেটা ফেলে রেখে 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 সমস্যাটাকে বাড়ানো। জয় মা তারা, বলুন কে বলছেন? মহেশতলার তো খুব নাম আছে, ইডেন সিটি মহেশতলা, তাই না? আচ্ছা বলুন, ছেলের নাম কি মা? ছেলের নাম হচ্ছে শানি দাস। জন্ম তারিখ? 27/5/1997। তাহলে এখন গিয়ে বয়স দাঁড়ালো 30 থেকে 3 বছর বাদ দিলে 27 বছর বয়স। টাইম বলুন, জন্ম সময়? সকাল 10টা 7 কলকাতা। ছেলের নামটা একবার রিপিট করবেন মা? শানি দাস। আচ্ছা, মঙ্গলবার জন্মবার? হ্যাঁ মঙ্গলবার। প্রশ্ন করুন, কি প্রশ্ন? কেরিয়ার সম্বন্ধেও প্রশ্ন রয়েছে আপনার। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। ছেলের এখন বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, শনি রাহু সরাসরি কনজাংশন হয়েছে একসাথে, এবং রবি শুক্রের একটা অবস্থানগত ফল পাওয়া যাচ্ছে। লগ্ন সাপেক্ষে সেটা একাদশ ভাবে একটা দারিদ্র যোগ হলো, ফলে আয় উন্নতির ইনকামের জায়গাটা খুব যে ভালো জায়গায় যাবে স্যাটিসফ্যাকশন হবে না। হয়তো রোজগার করবে, ভালো রোজগারই করলো, কিন্তু ওর যতখানি প্রাপ্য সেটা নিয়ে একটু সমস্যা হবে। এখানে শনি শুক্র একসাথে অবস্থান করাতে মঙ্গলের সাথে কোন রকম কানেকশন নেই। শনি ভাগ্যস্থানে শনি এবং কেতু বসাতে একটুখানি ডিস্টার্ব। বৃহস্পতি চন্দ্র একত্রিত ভাবে অবস্থান করছে, বৃহস্পতি নিচস্থের ফল দিচ্ছে, ফলে জীবযোগ হলেও খুব একটা। ব্যাংকিং চাকরি ভালো হবে। কি করছে কি ছেলে? ও ইন্ডিগোতে চাকরি করছে স্যার। সেলসে? না না, ইন্ডিগো এয়ারলাইন্স। আচ্ছা, এয়ারলাইন্সে চাকরি করছে। হ্যাঁ, ইন্ডিগো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। ঠিক আছে, কিন্তু মা এই যে কাজটাও করছে ওর ভালো লাগছে এটা জিজ্ঞেস করেছেন? ইঞ্জিনিয়ারিং তো পড়েছে অবশ্যই, ন্যাচারালি তাতে ওকে কাজটা করতে হবে। ওর কি ভালো লাগছে? সেটা তো আমাকে বলে না স্যার। ছেলের কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি মা, ওর হরোস্কোপ অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হরোস্কোপ হলেও কিন্তু টেকনিক্যাল সাইডটা ভালো, কিন্তু অতখানি সাকসেস বা সেই অনুযায়ী কিন্তু রোজগারটাও পাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এমনি স্যার ওর যা মেধা সেই তুলনায় মানে মাইনে না। এটা কিন্তু এমবিএ পড়লে বেশি ভালো হতো। আচ্ছা, ম্যানেজমেন্ট লাইনটা যদি এমবিএ যেত ছেলেটাই, তাহলে গিয়ে একটু অফিসের ওপরের র্যাঙ্কে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে পারত। যাই হোক, এখন যেটা করছে সেটা নিয়ে অবস্থা নেই। বর্তমান দশা যেটা রয়েছে রাহুর মহাদশা এবং শুক্রের অন্তর্দশা। এখন বিয়ের যোগ চলছে, ছেলেকে বিয়ে দিয়ে দাও, রোজগার পাতি করছে। বিয়ে হয়ে গেছে নাকি? না, বিয়ে হয়নি স্যার।
আর বিয়ের যোগ চলছে মা, বিয়ে দিয়ে দাও ছেলেকে, ঠিক আছে? আচ্ছা বিয়ে কেমন হবে স্যার? ভালো হবে? এইটা পরের প্রশ্ন, আমি বলে দিলাম বিয়ে দিয়ে দাও, কোনো সমস্যা হলে তো আমি আছি, পালাচ্ছি তো না। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে চেষ্টা করি যেটা যেটা গাইড করার জন্য। একদম গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করুন, আর যাদের যা কিছু সমস্যা আছে একদম আমাকে ফোন করতে পারেন। যদি রকম কোনো রকম সমস্যা হয় আমি নিশ্চয়ই আপনাদেরকে সহযোগিতা করব। যেটা নিয়ে আলোচনায় ছিলাম সেই আলোচনাটাই আর হচ্ছে না। গ্লোব টিভিতে প্রোগ্রাম করা মানে ফোনের ঝড়। আরেকটা ফোন বাজছে, মানে এটার পর আরেকটা ধরতে হবে। জয় মা তারা, বলুন। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি বাবুয়াটি থেকে। কি নাম? আমার নাম শিলা দাস। আচ্ছা, আপনার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে সত্যজিৎ দাস। সত্যজিতের জন্ম তারিখ মা? 11ই জুন 1981 সাল। টাইম? টাইম হচ্ছে বুধবার, ভোর 5:54। জন্মস্থান? কলকাতা। 1981 সালে জন্ম? হ্যাঁ। তাহলে 81, 91, 1, 21, তাহলে ওর বয়স হয়ে গেল 33 বছর বয়স, তাই তো? হ্যাঁ। প্রশ্ন কি? প্রশ্ন খুব পাগলামি করে, মাথা গরম। পাগলামি করে, মাথা গরম। ছেলের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, কিন্তু বউয়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নেই, কেন সেটাই যাচ্ছে। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট কেন নেই বউয়ের সঙ্গে? তো এখানে ছেলে আর বউয়ের কি প্রায়শই ঝগড়া হয়? ওরে বাবা, তোমার সাথেও তো ছেলের ঝগড়া হয়, হয় না? হ্যাঁ, আমি বলছি তোমার সাথেও তো ছেলের ঝগড়া হয়, হয় কি হয় না? আমি এই অন্যায়টা বলি, ছেলেরা বকি। ছেলেরে বকো, ভেরি গুড। এখন তোমার প্রশ্ন যে ওর বিয়ের জায়গাটা, মানে বউয়ের সাথে ঝগড়াঝাটি হচ্ছে, এটা স্টেবল হবে কি হবে না, এটাই তোমার প্রশ্ন, তাই কি? ঠিক আছে। বৃহস্পতি মহাদশা দিয়ে যাচ্ছ, অন্তর্দশা হচ্ছে রবি, ঠিক আছে। এখানে যদি দেখা যায় মিথুন লগ্ন এবং কন্যা রাশি, মিথুন লগ্ন কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বুধ গ্রহটি লগ্নের উপর বক্রী অবস্থায় থাকাতে, শুক্র যুক্ত অবস্থায় থাকাতে সন্তানাদি হয়েছে কি? একটা ছেলে হয়েছে, ঠিক আছে, ভালো হয়েছে, ছেলে হয়েছে। দ্বিতীয়ভাবে রাহু থাকাতে কর্কশ টাইপের কথাবার্তা খুব খারাপ, লোককে খুব বাজে বাজে কথা বলে এবং ভাজাভুজি খেতে ভালোবাসে। ড্রিঙ্কও করে নাকি ছেলে? সেটা করে না, ওইসব নেই, কিন্তু ভাজাভুজি খায় খুব, তাই না? ভাজা খাওয়াতে এক্সপার্ট। দেখেছো, আমি কলকাতা স্টুডিওতে বসে আর তুমি বাড়ি থেকে ফোন করছো, ছেলে ভাজাভুজি খেতে ভালোবাসে, সেটাও বলে দিলাম। এখন দেখো মা, এই জায়গাটা ওর সপ্তমপতি বৃহস্পতি, সে অবস্থানগত দিক থেকে গেলে শনির সঙ্গে অবস্থান করছে এবং চন্দ্রের সাথে অবস্থান করছে, এবং সেটা চতুর্থ ভাবে অবস্থান করছে। এটা থেকে বলা যায় কোনো ডিভোর্স না হওয়ার সম্ভাবনা রয়েছে। ছেলের কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? এই মাঙ্গলিক দোষটা ডিস্টারবেন্স। এবং আরেকটা কথা বলি, একটু আগে যেটা বলছিলাম, শনি আর শুক্র একসাথে অবস্থান হয়নি ঠিক কথা, কিন্তু শনি চন্দ্রে একসাথে অবস্থান হয়েছে, ফলে কি হচ্ছে, বিবাহিত জীবনটা ভালো যাবে না, কিন্তু টিকে যাবে। ঝগড়াঝাটি থাকবে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী। এবার এইটাকে ঠিক করতে গেলে তাহলে তো মা চেম্বারে আসতে হবে, ঠিক আছে? জয় মা তারা। তা এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে ক্যালকুলেশন হয়। এই যে লাইন চুজ করার জন্য অ্যাডভান্স টেকনোলজির, যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব সিস্টেম বা টেকনোলজি আছে। লোকে বলবে তন্ত্রের অ্যাডভান্স টেকনোলজি বা জ্যোতিষের অ্যাডভান্স টেকনোলজি। তন্ত্রের অ্যাডভান্স টেকনোলজি হয় না। তন্ত্রের সেই পুরনো সিস্টেম, স্বামী বিবেকানন্দ আমলে, গুরু বামদেবের আমলে, তৈলঙ্গ স্বামীর আমলে, শ্যামাচরণ লাহিড়ির আমলে, সেই পুরনো আমলের তন্ত্র সত্যযুগ, ত্রেতা, দাপর যুগের একই তন্ত্রের লেভেল চলছে। কিন্তু বর্তমানে তন্ত্রের বই কলেজ স্ট্রিটে এত পাওয়া যায় যে তন্ত্র সাবজেক্টটাই লোকে ভুলে গেছে। শুধু মন্ত্র জপ করলেই মনে করে তন্ত্র, না। হঠযোগ যে তান্ত্রিক জানবে, সেই তান্ত্রিকের কাছে অসাধ্য সাধন করা সম্ভব। দেশের মধ্যে যুদ্ধ হলেও থামিয়ে দেওয়া সম্ভব, আর যুদ্ধ না হলেও সেটাকে শুরু করা সম্ভব। সুতরাং এই হঠযোগটা জানতে হবে, কিভাবে হঠযোগের ক্রিয়া হয়, তবেই তন্ত্র সাধনা প্রকৃত রূপে আসবে। এই হঠযোগের জন্য পঞ্চ ইন্দ্রিয়কে নিষ্কাম হতে হবে, অর্থাৎ মনের মধ্যে কোনো কামনা বাসনা থাকলে চলবে না। এই হঠযোগকে আয়ত্ত করতে পারলেই
যে কোনো অসাধ্য সাধন হবে। এই যে তারাপীঠে দেখছেন যে বান চালনার আমি কাজ করি, এই আগের অমাবস্যাই করলাম, শ্রাবণ মাসের অমাবস্যা। ও আমার ভক্তের শত্রু মানে পরম শত্রু আমারও। আমি 1 মাস সময় চেয়েছিলাম ওর কাছে, যে 1 মাসের মধ্যে ও তোমার শত্রু তোমার থেকে শত্রুতা ছেড়ে দেবে, মানে ফিনিশ। পূর্ণিমার পরের দিন ফোন করে বলছে গল্প শেষ। একেই বলে তন্ত্র ক্রিয়ার কাজ। এই ঊর্জা শক্তিকে চুষে নিতে হবে, চুষে নিয়ে ওই পুতুলের মধ্যে দিতে হবে। যে যত ভালো ঊর্জা শক্তিকে চুষতে পারে তত তাড়াতাড়ি কার্যসিদ্ধি হবে। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। শোনা যাচ্ছে না মা? একটু জোরে বলতে হবে। হ্যাঁ বলো। বহরমপুর বলে ফেলো মা। দেবব্রত মন্ডল ছেলের নাম। তোমার নাম কি? আমার মনে হচ্ছে তুমি টেলিফোন লাইনটা হয় স্পিকারে কথা বলছো, নাহলে একটু দূরে চলে গেছে। একটু ভালো করে কথাটা বলো, স্পষ্ট আসছে না মা, লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ছেলের নাম দেবব্রত মন্ডল, জন্ম তারিখটা স্পষ্ট করে বলো মা। 15 ডিসেম্বর। এইবার পরিষ্কার আসছে। 15 ডিসেম্বর 2004। তারপর আবার কমে গেল। জন্মস্থান কি বহরমপুর? প্রশ্ন কি নিয়ে? কেরিয়ার। রাহু দ্বাদশে অবস্থান করছে, রাহুর সাথে শনি সরাসরি, কিন্তু শনি বক্রী আছে, মঙ্গলের সঙ্গে যুক্ত। রাহু মঙ্গল মাথা গরম হয়ে যায়, অঙ্গার যোগ রয়েছে কেতু যুক্ত অবস্থায়, এবং চন্দ্র শনির ডাইরেক্ট কানেকশন। ছেলের জন্মসাল 2004। ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে নাকি? হ্যালো, কোনো কারণে লাইনটা ডিস্টার্ব হচ্ছে বারবার। যাই হোক, যারা ফোন করতে চাইছেন আর সময় নেই ফোন নেবার মতো, তো আসন্ন যে কৌশী অমাবস্যা, এই কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে আমার। এই মহাযজ্ঞে যে সময়কালে পড়ছে, প্রতি বছর ভাদ্র মাসের কৌশী অমাবস্যা একটা বড় অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে। কেন না, এই দিন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে গুরু বামদেব কুশের আসনে বসে মা তারাকে পেয়েছিলেন দর্শন কৌশিকী রূপে, যার জন্য কৌশী অমাবস্যা অথবা অনেকে আবার কৌশিকী অমাবস্যা বলেন। এই অমাবস্যায় যে মায়ের কাছে যা ইচ্ছে নিয়ে চাইবে তাই ফল লাভ হয়। আর এই তারাপীঠে কিন্তু সবাই যেতে পারছে না, আমার যারা ভক্তরা রয়েছে, তার ফলে তাদের কাজ নিয়ে আমি তারাপীঠে করে দেব, এবং সেই কাজের ফল যা পাওয়ার তার 3 গুণ বেশি পাবে। কেন? 1 কৌশী অমাবস্যার স্থান মাহাত্ম্য, 2 মায়ানতন্ত্রের হাই স্পিড কাজ, আর 3 হচ্ছে আচার্য পলাশের মেটাল ট্যাবলেট। অবশ্যই এই যে যোগ পড়েছে, এই মঘা নক্ষত্রের যোগ 12 বছর পর এলো, অর্থাৎ এই কৌশী অমাবস্যায় রবি চন্দ্র একত্রিত ভাবে সিংহ রাশির উপর অবস্থান করছে, এবং মঘা নক্ষত্রে, যে নক্ষত্রে তন্ত্র ক্রিয়ার যে কোনো রকম সাফল্য, সে শুভ হোক অশুভ হোক, যে কোনো রকম সাফল্য আকাশচুম্বী এক চান্সেই, সে লটারি পাওয়া হোক, বিয়ের কাজ হোক, স্বামী স্ত্রীর মধ্যে মিলন বশীকরণ হোক, সম্পত্তি প্রাপ্তির কাজ হোক, শত্রু বিনাশের কাজ হোক, রোগ ব্যাধি মুক্তির কাজ হোক, 100% এক চান্সে কাজ হবে। এবং বাস্তুদোষ, ঈশান কোণে সিঁড়ি, ঈশান কোণে টয়লেট, নৈঋত কোণ খোলা, নৈঋত কোণে টয়লেট ইত্যাদি এরকম যদি সমস্যা থাকে, তাহলে 100% এই সমস্যা মুক্ত হবে। কারণ কাল পুরুষকে দিয়েই কাজ হয়। কাল পুরুষের আবির্ভাব তিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, যার জন্য আমার তারাপীঠে 2 দিন ব্যাপী যজ্ঞ হয়। 1 সেপ্টেম্বর কাল পুরুষ যজ্ঞ, এবং 2 সেপ্টেম্বর তারা দেবী যজ্ঞ। সেই উগ্র তারার প্রচন্ড রূপ, মায়ের সেই রূপের যজ্ঞ হয়। এবং 2টি কাজই মঘা নক্ষত্রে, কাল পুরুষকে দিয়ে একই সাথে বাস্তুদোষ খণ্ডন করা যায়, একই সাথে বান চালনার কাজ করা যায়, একই সাথে শত্রুকে নিধন করা সম্ভব। 100% আমার যারা ভক্ত, আমার কাছে যারা আসেন শত্রুর সমস্যা নিয়ে, আমি তাদেরকে শত্রু মুক্ত করেছি, এবং রোগ এবং শত্রু মুক্ত করাই আচার্য পলাশের চ্যালেঞ্জ।
আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশনের কাছে। শনিবার 24শে আগস্ট পেয়ে যাবেন মেচেদা, বুধবার দিন ব্যারাকপুর, শুক্রবার হাওড়া ময়দান এবং 31শে আগস্ট পেয়ে যাবেন আমাকে বর্ধমানে। আর 2 তারিখ যেহেতু নো এন্ট্রি থাকে, যার জন্য আমাকে 1 তারিখও তারাপীঠে পাবেন 1 সেপ্টেম্বর। 1 তারিখ এবং 2 তারিখ সেপ্টেম্বর মাসে 2 দিন তারাপীঠে আমাকে পেয়ে যাবেন সকাল 10টা থেকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন গ্লোব টিভির পর্দায় লাইভ করতে সকাল 11:40 একটা প্রোগ্রাম এবং সন্ধ্যা 5:55। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।